সমাবেশের প্রধান বক্তা হিসাবে যারা উপস্থিত আছেন আপনারা জানেন যে কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড ধ্রুবজ্যোতি সাহা এরা হচ্ছেন প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন। এই সমাবেশ শুরুতেই দু চারটি কথা আমি সভাপতি হিসাবে আপনাদের কাছে বলতে চাই যে মমতা ব্যানার্জি সরকার একটা মনে রাখার মতো সরকার। আমরা এর আগে বিভিন্ন মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মনে রেখেছি। বিধানচন্দ্র রায়কে মনে রেখেছিলাম শিল্পের নায়ক হিসাবে, কল্যাণী, দুর্গাপুর, আসানসোলে বিভিন্ন জায়গায় শিল্প চত্বরগুলোকে গড়ে তুলেছিল তার জন্য। সিদ্ধার্থ শঙ্কর রায়কে মনে রেখেছিলাম তার হচ্ছে সমস্ত ধরনের দমন পীড়ন যে সমস্ত নীতি ছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। জ্যোতি বসুকে আমরা মনে রেখেছিলাম ভূমি সংস্করণের জন্য। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা মনে রেখেছিলাম সিঙ্গুর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কলকারখানা প্রতিষ্ঠা করে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। আর মমতা ব্যানার্জিকে আমরা মনে রেখেছি, আমরা বলি আর না বলি আমরা মনে রাখতে চাইছি এই কারণে তিনি হচ্ছেন ভান্ডার, ভাতা আর সন্ত্রাস। তিনি বলছেন ভান্ডারের নাম করে তিনি ভণ্ডামি করছেন, ভাতার নাম করে তিনি মানুষকে ভাওতা দিচ্ছেন, আর সন্ত্রাস বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্ন রকমের সন্ত্রাসে কবলিত করে মানুষকে নিজের দিকে আনার জন্য একটা চক্রান্ত তৈরি করেছে। আর মদত করছে বিজেপি সরকার আরএসএস এর সরকার তাদেরকে মদত করছে। আমরা আপনাদের কাছে বলতে চাইছি এই পশ্চিম বর্ধমান জেলা বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এখানে। হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, সব মানুষ একসাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকবো। কোন তৃণমূল কোন বিজেপি আমাদেরকে হচ্ছে সেখানে আমাদেরকে ভাগ করতে পারবে না, সেটা আমাদের চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে আমরা রক্ষা করতে পারবো। কিন্তু আমরা সম্প্রতির সময়ে দেখছি কি বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত হচ্ছে। একই চলছে। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের সংস্কৃতি তো এরকম ছিল না। আমরা ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন জায়গায়, আমরা হচ্ছে নিজেদের মতো বসবাস করেছি। আমি একটা স্কুলে পড়তাম, আমার স্কুলে দুজন বন্ধু ছিল, বাদশা আর হচ্ছে বিরাট। তারা হচ্ছে মুসলিম ঘরের ছেলে। বাদশা আর ওই বিরাট দুজন হচ্ছে একসাথে যখন স্কুলে যেতাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বলছি। স্কুলে আমার মা যখন আমাকে টিফিন বক্সে টিফিন ভরে দিত, সেই টিফিনে আমাকে একটু মুড়ি, একটু ছোলা, একটু চিনি দিত। আর হচ্ছে সেই বাদশার বিরাটের টিফিনে থাকতো একটু আলুর ভাজা, একটু আলুর ভুজিয়া। একসাথে বসে আমরা হচ্ছে সবাই মিলে একসাথে, পাশে একটা জঙ্গল ছিল, সেখানে আমি আমার ছোলাটাকে ওকে তুলে দিতাম, আর ও হচ্ছে আমার কাছে হচ্ছে ওর একটু আলুর ভুজিয়া দিত। একসাথে বসে আমরা খেতাম, একসাথে বসে আমরা। হিন্দু মুসলিমের কোনো ভাগ ছিল না। আমার বাড়িতে, আমার এলাকার, আমি হিন্দু ঘরের ছেলে, আমি যখন বাড়িতে যাই তখন আমার মাও দেখি সন্ধ্যে প্রদীপ দিচ্ছে, তুলসী তলায় প্রদীপ দেয়। আমি গিয়ে তখন মাকে জিজ্ঞেস করি যে এখন খাবার দাও। বলে এখন খাবার হবে না। বলে তুলসী তলায় প্রদীপ ধূপ ধুনো দিচ্ছে এখন। আমি বলে তুলসী তলায় প্রদীপ দিচ্ছ, তোমার ছেলের পেটের খাবার। পরে এসে যখন রাত্রে যখন রাত করে চলে গিয়ে রাতে যখন খাবার খেতে আসি, তখন হচ্ছে যখন আমরা মায়ের কাছে যখন বসে জিজ্ঞেস করি তুমি কি চাইলে, তখন মা বলে আরে আমি যাকে ভগবান আমি, তুমি কাকে ভগবান বলে মানো? এক গুচ্ছ দেবদেবীর নাম করে, আর বলে তার কাছে বলি আমার ছেলেটা যখন বাইরে যাচ্ছে তখন যেন ভালোভাবে থাকে, আমার ছেলের কাজের জায়গাটা যেন সুনিশ্চিত হয়, আমার ছেলে যেন এলাকার সমস্ত মানুষের বিভিন্ন বিপদে আপদে পাশে দাঁড়াতে পারে। এই তো বলে। কোন মুসলিম ঘরের মায়েরা যারা আছে তারা হচ্ছে মসজিদে যান, তারা হচ্ছে তাদের কথা বলেন, কেউ খ্রিস্টানে যান, কেউ গুরুদ্বারে যান। এরকম পরিবেশ পরিস্থিতি তো ছিল না। একসাথে বসে এক টিফিনে খাওয়ার কথা যখন বলছিলাম, আর আজকে দাঁড়িয়ে আমাদেরকে ভাগ করে দেবে। আজকে দাঁড়িয়ে হিন্দু বানাতে গিয়ে ওই মুসলিমদেরকে তারা হচ্ছে যে দমন পীড়ন নীতি চালানোর চেষ্টা করছে। মুসলিম পাড়াতে গিয়ে হিন্দুদের সমস্ত ছেলেরা বিভিন্ন উগ্রতা দেখাচ্ছে, আর মুসলিমদেরকে তৃণমূল কংগ্রেস বলছে তোমরা যদি বাঁচতে চাও আমাদের সাথে এসো। এভাবে সম্পৃক্তি করে কখনো হচ্ছে মানুষকে রোকা যাবে না। সম্পৃক্তি যদি করতে হয় তাহলে ডিওয়াইএফআই কে দায়িত্ব নিতে হবে, এলাকায় পৌঁছাতে হবে, সব মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষকে একজোট করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই হচ্ছে আমাদের কথা। মোদ্দা কথা যে সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেই প্রতিবাদের বিভিন্ন মানুষকে হচ্ছে আমরা একসাথে সামিল করবো। এটাই হচ্ছে আমাদের কথা, এটাই তো ছিল সংস্কৃতি। যে কথা আমরা বলতে চাইছি যে হচ্ছে আমাদের হিন্দু ঘরের যখন হচ্ছে বিভিন্ন দেবদেবীর পুজো হয়, তখন হচ্ছে আমার মুসলিম ঘরের বন্ধুরা আমাদের বাড়িতে আসতো। আমাদের বাড়ির আমাদের মায়েদেরকে তারা হচ্ছে পায়ে পা ছুঁয়ে প্রণাম করতো। তারা হচ্ছে প্রণাম করে আমার মারা হচ্ছে তার মাথায় আশীর্বাদ দিত। আমাদের বাড়িতে যেটুকু খাবার থাকতো তার মুখে তুলে দেওয়া হতো। আর কোন মুসলিম বাড়িতে আমরা ঈদের সময় গেলে পরে তারা হচ্ছে আমাদেরকে, আমি তাদের মায়ের পায়ে, বন্ধুর মায়ের পায়ে, আমার মায়ের পায়ে যখন প্রণাম করতাম, সেও মাথায় হাত দিয়ে আমাদেরকে হচ্ছে আশীর্বাদ করতো, ভালো থাক,
সবাই মিলেমিশে থাক, এটাই তো ছিল আমাদের সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতিকে এরা ভেঙে চুরে ডাক করে দিতে চাইছে। কেন দিতে চাইছে জানেন? আমরা আপনাদের কাছে বলতে চাইছি, আরএসএস এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছেন যে সমাজ ব্যবস্থাতে উগ্রতা থাকবে, যে সমাজ ব্যবস্থাতে সমস্ত মানুষের রুটি রুজি রোজগারকে কেড়ে নেওয়া হবে, যে সমাজ ব্যবস্থাতে বেকার যুবদের কর্মসংস্থানের জায়গা বলে কিছু থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে ওরা জোর করে আমাদের রুটি রুজি রোজগার গুলোকে কেড়ে নিতে চাইবে। আর আর যেটা করতে চাইছে, জ্ঞানেই হোক অজ্ঞানেই হোক, তারা মনুবাদকে আমাদের এই রাজ্যে, আমাদের এই দেশে তারা হচ্ছে সম্প্রীতি সাম্প্রদায়িকতা করার জন্য এবং এক শ্রেণীর মানুষের কাছে ক্ষমতা কুক্ষিগত করার জন্য তারা এরকম একটা পরিকল্পনা করেছে। আমরা বলতে চাইছি, আরএসএস মনুবাদের বিশ্বাসী ভাই, অনেক গরিব ঘরের ছেলেরা তারা আমরা দেখতে পাচ্ছি বিজেপির ঝান্ডাটাকে নিয়ে জ্ঞানেই হোক অজ্ঞানেই হোক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, নীতি আদর্শের কথা বলছে, তাদের কথাকে আপনারা বিশ্বাস করছেন না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাইছি, জ্ঞানেই হোক অজ্ঞানেই হোক, আরএসএস যে মতাদর্শকে চাইছে সেটা হচ্ছে একজন ব্রাহ্মণদের, তিনি হচ্ছেন সর্বের সর্বা হবেন, তাদের হাতেই থাকবে সর্ব ক্ষমতা। শূদ্রদের জন্য একটা, তারা হচ্ছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যারা থাকবে তাদেরকে, দরিদ্র শ্রেণীর মানুষ, নিচের শ্রেণীর মানুষ যারা থাকবে তারা হচ্ছে তাদের সেবা করবে। এই নীতির তারা হচ্ছে প্রয়োগ করার চেষ্টা করছে। নিম্ন বর্ণের মানুষের কোনো ভোগ বিলাসিতা থাকবে না, উচ্চ বর্ণের মানুষের মতো তারা জীবন যাপন করতে পারবে না। তারা হচ্ছে আমাদের পায়ের তলাতে থাকতে হবে। তারা যদি মনে করে কষ্ট করে মেহনত করে পয়সা রোজগার করে জমাবো ছেলে মেয়ের পড়াশোনার জন্য, পারবে না। তারা যে সমাজ ব্যবস্থা তৈরি করতে চাইছেন, প্রভুর উচ্ছিষ্ট অন্নকে খেতে হবে শূদ্রদের, তারা যে সমাজ ব্যবস্থা তৈরি করতে চাইছেন, গরিব দরিদ্র মানুষকে ওই উপর থেকে ফেলে দেওয়া, দু মুঠো খাবার কুত্তার মতো আমাদেরকে খেতে হবে, এরকম সমাজ ব্যবস্থা তারা তৈরি করতে চাইছে। ক্ষমতা থাকলেও একজন শূদ্রের পক্ষে ধন সম্পত্তিকে কোনো মতে কুক্ষিগত করা যাবে না, এরকম সমাজ ব্যবস্থা তৈরি করতে চাইছে। তারা যে সমাজ ব্যবস্থা তৈরি করতে চাইছে, ব্রাহ্মণ ঘরে ক্ষত্রিয় ঘরে বৈশ্য ঘরে তারা যদি কখনো আসে তারা অতিথি বলে গণ্য হবে না। এই সমাজ ব্যবস্থাকে আমরা ভেঙে দিতে চাইছি। তারা মহিলাদের উপর চরম আক্রমণ করার জন্য আরএসএস যে সমাজ ব্যবস্থা করার চেষ্টা করছে, তারা বলতে চাইছে নারীদের নিজস্বতা বলে কোনো কিছু থাকবে না। বাল্যকালে নারী থাকবে পিতার অধীনে, যৌবনকালে স্বামীর অধীনে, মৃত্যুর পর থাকবে মৃত্যুর আগে পর্যন্ত থাকবে পুত্রের অধীনে, নিজস্বতা বলে থাকবে না। মেয়েরা নিজেরা কাজ করতে পারবে না, এলাকায় ঘুরতে পারবে না। তারা এই সমাজ ব্যবস্থা চাইছে। মহিলাদের বেদপাতের কোনো অধিকার থাকবে না, নারীদের কোনো অধিকার থাকবে না। এরকম একটা সমাজ ব্যবস্থা যখন চাইছে, সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরে দাগ করে দিয়ে আমরা বলতে চাইছি, আমরা সম্পৃক্তির বাতাবরণ তৈরি করে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী ঘরের সমস্ত মানুষকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে, যেরকম হিন্দু মুসলিম মাথায় ঢুকিয়ে দিয়ে আমাদের মাথাটাকে ঘুলিয়ে দিয়ে আমাদেরকে মেরুকরণ করে দিয়ে, এরা তলায় তলায় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, এরা স্কুল কলেজগুলোকে বিক্রি করে দিয়ে, 100 দিনের কাজকে বন্ধ করে দিয়ে, আমাদের সমস্ত গরিব মানুষের ছেলেদেরকে কাজের জায়গাগুলোকে সংকুচিত করে বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে পাঠিয়ে দিয়ে যে সমাজ ব্যবস্থা করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব। এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড ভিক্টর আচার্য। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের সংগঠনের রাজ্য নেতৃত্ব, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা কমিটির 24তম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ। আমরা আমাদের সম্মেলনের কাজ ঠিক দুপুর 3:30টার সময় শুরু করেছি। আমরা শহীদদের স্মরণ করেছি, আমরা পতাকা উত্তোলন করেছি। আমাদের সংগঠনের যে পতাকা বলে, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। আপনার বিভিন্ন ভিন্ন ধর্ম হতে পারে, বেকারত্বের জ্বালা সবার পেটে একইভাবে জ্বলে। আপনি তৃণমূল করতে পারেন, ডিওএফআই করতে পারেন, বামপন্থী সংগঠন করতে পারেন, আপনি কিছু না করতে পারেন। আপনি স্কুল কলেজে পড়াশোনার পর যখন একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, আর আপনার যে সরকার রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে, প্রতি মুহূর্তে আপনার কাছ থেকে সেই স্বপ্ন কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আন্দোলন। আমাদের প্রকাশ্য সমাবেশ এ কথাই বলবে। তার পরতে আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সংগ্রামের মাটিতে দাঁড়িয়ে আমাদের এই সমাবেশ। হাত কিছু দূর গেলে বেঙ্গল পেপার মিল বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। আমাদের মঙ্গলপুর শিল্প তালুক ঢুকছে, যারা প্রতিনিয়ত চিমনির ধোঁয়াকে বন্ধ করে দিতে চাইছে, মাটির নিচের কয়লাকে বিক্রি করে দিতে চাইছে। এই সম্মেলন, এই সমাবেশ তাদের বিরুদ্ধে একত্রিত
আপনাদের সংগ্রামী অভিনন্দন। তীব্র দাবদাহকে উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মায়েরা আছেন, বোনেরা আছেন, ছোট ভাইরা আছেন, অভিভাবকেরা আছেন, পথ চলতি মানুষ আছেন, দোকানদার ব্যবসাদারেরা আছেন। কি জীবন জীবিকার উপর অভিজ্ঞতা, প্রত্যেক দিন আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বাড়ছে। যা রোজগার করছি তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার চুপ করে বসে আছে। আসলে যে কেন্দ্র সরকার ক্ষমতায় আসার समय मैं आम आदमी का चौकीदार हूँ ये बात बोलकर दिल्ली का मसला पे बैठी थी, वो सरकार आज अदानी अंबानी के हाथ में बिक चुकी है। वो आज अदानी अंबानी के घर के सामने पहरादारी कर रही है और देश को अदानी अंबानी के पास बेच दे रही है। वो जो नरेंद्र मोदी है, वो जो अमित शाह है, देख रहा है कि ये जो देशवासी है ये जितना देर अपना दे रखते हैं, जितना देर ये हमारे आपको भुला दे सकते हैं, तब तक ये बढ़ती हुई महंगाई और ये पूरे देश में जो बेरोजगारी का माहौल है वो नहीं उठेगा। लेकिन वो लोग गलत है, ওরা ভুল করছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই লড়াইয়ে সব থেকে ব্যারিকেডের সামনের সারিতে সামিল ছিল, সামিল আছে, সামিল থাকবে। ওরা কি ভেবেছে আমাদের পশ্চিম বর্ধমান জেলা সিএলডব্লিউ কারখানাকে বিলগ্নীকরণ করে দেওয়ার চক্রান্ত করছে। বাম স্ট্যান্ডার্ড কারখানাকে বন্ধ করে দিয়েছে। ইসকোতে দ্বিতীয় দফার যখন মডার্নাইজেশন হচ্ছে 28 মার্চ বেকারি বিরোধী দিবসে আমরা গেছিলাম। আমরা যে সংগঠন করি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, 1968 সালে গণতান্ত্রিক যুব ফেডারেশন, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড দীনেশ মজুমদার, তারা হচ্ছেন প্রতিষ্ঠাতা সম্পাদক সভাপতি। লড়াইয়ের বার্তা সেদিন থেকেই ছিল। আর যদি তার আগে একটু চোখটা ঘোরায় 1925 সাল ভারতের নওজওয়ান সভা, ভগৎ সিং এর সংগঠন, তার উত্তরাধিকার আমরা আজ 2025-এ দাঁড়িয়ে আমরা 100তম বছরে পা দিয়েছি। লড়াই আন্দোলনের আহ্বানকে, লড়াই আন্দোলনের বার্তাকে বহন করার চেষ্টা করছি। ওরা কি ভেবেছে কেস দেবে, জেল দেবে, মার দেবে, লাঠি দেবে? ডিওয়াইএফআই ভয় খায় না। যারা মঞ্চের দিকে আছেন, যারা মঞ্চের ওদিকে আছেন, যারা এখানে নেই, যারা পাড়ায় মহল্লায় বুথে বুথে ডিওয়াইএফআই এর ঝান্ডাকে, ওই সাদা কাপড়ে তারাকে বুকে আগলে রেখে লড়াই করে, তারা পুলিশের দাদাগিরিকে ভয় পায় না, তারা পুলিশের চামচাগিরিকে ধিক্কার জানায়। এই পুলিশ রাজ্য প্রশাসনের চামচায় পরিণত হয়েছে। এই পুলিশ এরা হচ্ছে যে তৃণমূলের নেতা মন্ত্রীদের দেখলে ল্যাজ নাড়তে নাড়তে টেবিলের তলায় লুকিয়ে পড়ে, আর যখন বামপন্থীদের ডাকে তখন এদের হচ্ছে যে বীরত্ব বেরিয়ে পড়ে। এরা দেখতে চাইছে, এরা বোঝাতে চাইছে আমরা কত প্রভু ভক্ত। আরে আপনারা যে প্রভুর পুজো করছেন সে প্রভু বড় নিষ্ঠুর, দরকার পড়লে চোখ বুঝে দেবে, হাত উঠিয়ে দেবে। প্রভুর দেখা আপনি পাবেন না, ফোন পেলে পাবেন না, উল্টে প্রভুর কৃতকার্যের খেসারত আপনাকে দিতে হবে। হয়েছিল না গার্ডেন রিচে অনেকদিন আগেকার কথা? ওরকম অবস্থা হবে। তাই বলছি শুধরে যান। বেকার যৌবন প্রত্যেক দিন খিদের জ্বালায়, ভাতের জ্বালায় দগ্ধ হচ্ছে, লড়াই করছে, ব্যারিকেডের সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে। যারা আমাদের জেলায় জমিনের অধিকার কেড়ে নিচ্ছে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদের বিরুদ্ধে লড়ছে। গোটা জেলা জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার যে বিভীষিকা অবস্থা তার বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে। সেই বন্ধ শিল্প কল কারখানার বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে। একটা জেলায় এতগুলো শিল্প, এতটা জার্মানির রার অঞ্চলের সঙ্গে যার তুলনা হতো, শিল্প ছিল, কয়লা ছিল, জল ছিল, জঙ্গল ছিল, কিন্তু আজ শ্মশানের শূন্যতা বিরাজ করছে। এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার? এটি পাখির পূজন নাকি আগুনের চিতা? তাহলে আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে, এই সম্মেলনে আমরা আলোচনা করব, এই সম্মেলনে মতামত বিনিময় হবে। আগামী 5 তারিখ থেকে এক অনন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন কমরেড। পাড়ায় মহল্লায় প্রস্তুত হন।
যৌবনের ডাকে জনগণের দিকে 7ই জানুয়ারি যে বার্তা দিয়েছিল, ইনসাফ যাত্রা যে বার্তা দিয়েছিল, আমরা সে বার্তা বহন করতে চাইছি। আমরা বলতে চাইছি ভয় করে নয়, ভয়কে জয় করে এগোবো, লড়াইয়ের ময়দানে সামনের সারিতে থাকবো, ঝান্ডাকে বাঁচাতে, ঝান্ডার সঙ্গে যদি প্রয়োজন হয়, গণতন্ত্রকে যদি প্রয়োজন হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করণীয় তাই করতে হবে। প্রস্তুত হন কমরেড। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, এখানে রাজ্য নেতৃত্বরা আছেন, তারা তাদের কথা বলবেন। আমি শুধু বলবো, এই সংগঠন আমাদের, এই সমাজ আমাদের, এই মানুষ আমাদের। ওই তৃণমূল এই মানুষের কথা ভাববে না, এরা নিজেদের আখের গোছাতে সংগ্রামের মাটিতে দাঁড়িয়ে, শ্রমিক আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোর লড়াই করতে হবে। ওই শহীদ স্মরণে আমাদের স্মরণ করেছি, যে আমাদের সহনাগরিক মারা গেছে, যে আমাদের ভাই মারা গেছে, আমরা তার জাত ধর্ম দেখিনি, আমরা সমাজ বদলাতে এসেছি। আমরা বড় বদলাবে, আমরা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, এ বাংলায় দাঁড়িয়ে যারা জাতের নামে প্রত্যেক দিন বচ্চাটি করছে, তাদের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করতে হবে। যদি মোটরে খালি ওপারে পাটকেল আসবে আর এপার থেকে ফুল ছুড়বে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। প্রয়োজন পড়লে সংগঠনকে বাঁচাতে, সংগঠনের কর্মীদের বাঁচাতে, সাধারণ মানুষকে বাঁচাতে ডান্ডার ঝান্ডার সঙ্গে ডান্ডাটাকেও ব্যবহার করতে হবে। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এখন এই সমাবেশে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। আচ্ছা, কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য অয়নাংশু সরকার, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ পান্ডা সহ আমাদের রাজ্য কমিটির সদস্যরাও রয়েছেন। ওই রানীগঞ্জ এলাকার সাধারণ মানুষ, লড়াকু সৈনিক যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। যা কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই পশ্চিম বর্ধমান জেলার 24তম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ, আমরা সম্মেলনে আলোচনা করব আগামী 2 বছর এই জেলার লড়াই আন্দোলন, মানুষের হক, মানুষের রুটি রুজি, জীবন জীবিকার প্রশ্নে কোন পথে রাস্তায় থেকে লড়াই আন্দোলন সংগঠিত হবে। এই বর্ধমান জেলা থেকে আমরা প্রতিদিন শিখি শ্রমিক আন্দোলনের মাটি, প্রতিদিন আমাদেরকে লড়তে শেখায়। একদিকে চিত্তরঞ্জন রেলের কারখানা, বেঙ্গল পেপার মিল, ভারতবর্ষের মাটিতে প্রথম কয়লা খনি রানীগঞ্জে, যে মাটিতে প্রতিদিন শ্রমিকরা তিল তিল করে লড়ছে। আজকের যে দিনে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে 3-4 মে, অবিভক্ত বর্ধমান জেলা 1969 সালে এই আজকের দিনে 3-4 মে গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফ এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বর্ধমানের টাউন হলে। সেই সম্মেলন থেকে প্রথম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন কমরেড সলিল ভট্টাচার্য এবং সভাপতি নির্বাচিত হয়েছিলেন দেবব্রত ব্যানার্জি।
এই প্রাক্তনীদের কাছ থেকে আমরা প্রতিদিন শিখছি, প্রতিদিন আমাদের কানটাকে আরো শক্ত করার চেষ্টা করছি ডিওয়াইএফআই এর পতাকাটাকে বহন করার জন্য। যে পতাকা আমাদের প্রাক্তনীরা আমাদেরকে দিয়ে গেছেন, লড়াই করতে করতে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে প্রতিদিন লড়ছি। একদিকে ইনসাফ যাত্রা, ব্রিগেড সমাবেশ থেকে শুরু করে উত্তরকন্যা অভিযান, আরজি করের আমার বোনের হত্যার প্রতিবাদে প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে লড়াইয়ের মাটিটাকে শক্তিশালী করার জন্য প্রতিদিন পশ্চিমবাংলার সাধারণ মানুষের সাহায্য আমরা পেয়েছি। একটা বিরাট লড়াই চলছে গোটা দেশের মাটিতে। ছাত্ররা তার শিক্ষার অধিকার হারাচ্ছে, গণতান্ত্রিক অধিকার হারাচ্ছে, কলেজ নির্বাচন বন্ধ, প্রতিদিন স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষক নিয়োগ বন্ধ, বেকাররা কাজ পাচ্ছে না, প্রতিদিন স্কুলের গেটে তালা পড়ছে, পশ্চিমবাংলায় প্রতিদিন কলকারখানার গেটে তালা পড়ছে, নতুন কোন কলকারখানা তৈরি হচ্ছে না, প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন জোয়ার ঠেক, আড্ডার ঠেক, নেশার থেকে বাড়ছে। আর এক অংশের প্রশাসন এই নেশার ঠেককে বাড়ানোর জন্য বাংলার যৌবনকে এগিয়ে দিচ্ছে। গোটা যৌবনটাকে শেষ করে দেওয়ার চক্রান্তে লিপ্ত। আর সেই জায়গায় যে সরকারটা চালাচ্ছে, একদিকে যেমন শিক্ষক নিয়োগ চাকরি পাচ্ছে না, অন্যদিকে দাঁড়িয়ে প্রতিদিন পশ্চিমবাংলার মাটিতে বেকার বাড়ছে, প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই পশ্চিম বর্ধমান জেলার মাটিতে এক অংশের তৃণমূল বিজেপির নেতারা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে কারখানার গেট থেকে, বস্তি বস্তি থেকে হচ্ছে পাড়া মহল্লা, সব জায়গায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষ মুখ খুলতে না পারে। কিন্তু এই পশ্চিম বর্ধমান জেলার মানুষ সন্ত্রাসের আতুরঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় বেরিয়েছে, কারখানার গেটের সামনে আন্দোলন করেছে, প্রতিদিন লড়াই করেছে। যারা বলেছিল 10 বছর নিকো প্লাস্টার নিয়ে বসে থাকুন, তাদের মুখে জুতো মেরেছে এই পশ্চিম বর্ধমান জেলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ। একটা সময় ছিল পশ্চিম বাংলায় যারা প্রতিদিন বামপন্থীদেরকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করছে। হ্যাঁ, আমরা বলছি বামপন্থীর উপরে ভরসা রাখুন, বামপন্থা ছাড়া বেকাররা কাজ পাবে না। পশ্চিমবাংলায় পরিবর্তনের নাম করে তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পরে একটার পর একটা কলকারখানা বন্ধ হয়েছে। দিদিমণি নতুন করে সেফটি পিনের কারখানা উদ্বোধন করতে পারেনি, 26,000 নতুন করে মদের লাইসেন্স দিয়েছে। স্কুল বন্ধ করার নোটিশ পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে আজকে এই সমাবেশ থেকে ঠিক করতে হবে, কারখানার গেটের তালা খোলানোর জন্য, স্কুলের গেটের তালা খোলানোর জন্য সাধারণ মানুষকে সংগঠিত করে আমরা আমাদের লড়াইকে কতটা তীব্রতর করতে পারি, নিশ্চিতভাবে আমরা সম্মেলনে আলোচনা করব। কারণ পশ্চিমবাংলায় বামপন্থা ছাড়া বিকল্প কোনো ভবিষ্যৎ নাই। তাই আমরা বলছি, আসুন সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো, এই যে বিরাট লড়াই, এই যে বিরাট যুদ্ধ, এই যুদ্ধে আমরা সব অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, বামপন্থাকে বাঁচান, বামপন্থাদেরকে আবার নিয়ে আসুন। বামপন্থীরা আসলে আপনার বেকার ছেলেটা কাজ পাবে, বামপন্থীরা আসলে আপনার আবার নতুন করে এই পশ্চিম বর্ধমান জেলা সহ পশ্চিমবাংলায় কলকারখানা তৈরি হবে। বামপন্থীরা ক্ষমতায় আসলে কৃষক ফসলের দাম পাবে, বামপন্থীরা ক্ষমতায় আসলে স্কুল কলেজে নির্বাচন হবে, ছাত্ররা গণতান্ত্রিক অধিকার পাবে। বামপন্থীরা ক্ষমতায় আসলে আপনার বাড়ির বেকার ছেলেটা কাজ পাবে, বামপন্থীরা ক্ষমতায় আসলে মা বোনেরা সম্মান ফিরে পাবে। তাই বামপন্থী ছাড়া বিকল্প কোন রাস্তা নেই এই পশ্চিমবাংলায়। তাই আমরা প্রতিদিন একটু একটু করে লড়ছি,
একটা সময় যারা বলেছিল এদের দ্বারা কিছু হবে না, প্রথমবার কোভিডের সময় এই ছাত্র যুব কমরেডরাই সাদা ঝান্ডার যারা লাল তারাটা নিয়ে প্রতিদিন রাস্তায় এগোয়। প্রথমবার কোভিডের সময় মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিল, মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়েছিল। আর দ্বিতীয়বার যখন কোভিড হলো তখন মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডারটা পৌঁছে দিয়েছিল। গত বিধানসভা নির্বাচনের ঠিক কয়েকদিন আগে আমাদের কমরেডদেরকে মারলো। বিধানসভা নির্বাচনের দিন বুথে আমাদের একজন ডিওয়াইএফআই ইউনিট কমিটির সম্পাদককে মেরে হাত ভেঙে দিল, মাথা ফাটিয়ে দিল, বুথ থেকে বেরিয়ে চলে এলো। আর শূন্য হবার পরে রাস্তায় যখন ডিওয়াইএফআই এর নেতারা, ডিওয়াইএফআই এর কর্মীরা এই সাদা ঝান্ডার লাল তারাটা নিয়ে রাস্তায় বেরোতো, তখন কি বলতো যে কোন পাগলরা রাস্তায় বেরিয়েছে দেখো, শূন্য হবার পরেও আবার রাস্তায় ডিওয়াইএফআই এর ঝান্ডা নিয়ে ঘুরছে, কেউ বা কোথাও লাল ঝান্ডা নিয়ে ঘুরছে। কিন্তু যখন দ্বিতীয়বার কোভিড দেখা দিল, তৃণমূলকেও খুঁজে পাওয়া যায়নি। যারা একক সংখ্যাগরিষ্ঠ এমএলএ নিয়ে বিধানসভায় ক্ষমতা এলো, প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি আত্মপ্রকাশ করলো, কোভিডের সময় বিজেপিকেও খুঁজে পাওয়া যায়নি, তৃণমূলকেও খুঁজে পাওয়া যায়নি। আর নির্বাচনের দিনে যে ইউনিট কমিটির সম্পাদকের হাতটা মেরে ভেঙে দিয়েছিল, মাথাটা ফাটিয়ে দিয়েছিল, তারা ডিওয়াইএফআই এর ঝান্ডাটা নিয়ে রেড ভলেন্টিয়ারের জামাটা পরে প্রতিদিন রাস্তায় মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন দিয়ে এসেছিল। যে তৃণমূলের নেতাটা আমাদের ডিওয়াইএফআই ইউনিট সম্পাদকের হাতটা ভেঙে দিয়েছিল, দ্বিতীয়বার কোভিডের সময় তার মায়ের কোভিড ধরা পড়ল। 65 বছরের বৃদ্ধা মা বাড়ি থেকে বেরোতে পারছে না, অক্সিজেন সিলিন্ডার দরকার। সেই তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা প্রথমে গিয়েছিল ব্লক সভাপতির বাড়িতে, ব্লক সভাপতিকে বলছে যে আমার মায়ের কোভিড হয়েছে, আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার দেন। সেদিন ব্লক সভাপতি তৃণমূলের বলেছিল, তৃণমূলের এমএলএ হয়ে ভোট করেছো, যাও তৃণমূলের এমএলএ এর কাছে। তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা বুথ দখল করেছিল, তৃণমূলের এমএলএ কে বলছে আপনার জন্য বুথ দখল করেছিলাম, আপনাকে ভোটে জিতিয়ে দিয়েছি, আমার মায়ের কোভিড হয়েছে, আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার দেন। তৃণমূলের এমএলএ বলছে ভোটের আগের দিন রাত্রে তোমাকে গোছা টাকা দিয়েছিলাম, তুমি ভোট করেছো, তোমার জন্য আমি অক্সিজেনের সিলিন্ডারের কারখানা খুলিনি, তুমি হসপিটালে যাও। বিওমএইচকে গিয়ে কলার ঠাড়ো করে তৃণমূলের নেতা বলছে যে আমার মায়ের কোভিড হয়েছে, আমি তৃণমূলের নেতা, আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার দিন। বিওমএইচ হসপিটালের ডাক্তারবাবু বলছেন যে তোমাদের দিদিমণি আমার অক্সিজেন সিলিন্ডার পাঠানো বন্ধ করে দিয়েছে হসপিটালে, তুমি যদি অক্সিজেন চাও তাহলে রেড ভলেন্টিয়ারের কাছে যাও। বাড়িতে ফিরে এলেন তৃণমূলের নেতা, বাড়ির গ্রিল ধরে কাঁদছেন। ছোট্ট মেয়ে বেরিয়ে এসে বলছে বাবা বাবা ঠাকুমা অক্সিজেনের জন্য ছটফট করছে, একটু অক্সিজেন দাও। তৃণমূলের নেতা ভেঙে মুচড়ে পড়ে হাও হাও করে কাঁদছে। বাড়ির ভেতর থেকে তার স্ত্রী, প্রাক্তন যুব আন্দোলনের নেত্রী, বেরিয়ে এসে বললেন তোমার তৃণমূলের দৌড় আমার দেখা হয়ে গেছে, তুমি থাকো আমি আসছি। ভেতর থেকে ফোনটা নিয়ে এলেন, রেড ভলেন্টিয়ারের নাম্বার বাই করলেন, আর নাম্বারটা বের করার পরে একটা ফোন করলেন, ফোন করে বললেন যে আমার শাশুড়ি মা অসুস্থ, অক্সিজেন সিলিন্ডার লাগবে। রেড ভলেন্টিয়ারের ছাত্র যুব কমরেডরা কোন দল করে দেখলেন না, একটা রেড ভলেন্টিয়ারের গেঞ্জি পরে, একটা ঘাড়ে একটা হাতে সাদা তারা, লাল লাল তারার সাদা পতাকা, একটা হাতে ব্যান্ডেজ জড়ানো আছে, আর ঘাড়ে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই বৃদ্ধা মায়ের মুখে যখন অক্সিজেনটা লাগিয়ে নিলেন, বৃদ্ধা মা বাঁচল। তখন সেই আমাদের প্রাক্তন যুব আন্দোলন নেতা তৃণমূলের স্ত্রী, উনি বলছেন যে নির্বাচনের দিনে
তুমি যে হাতটা ভেঙে দিয়েছিলে সেই ভাঙা হাতটা তোমার মায়ের মুখে আজকে অক্সিজেন তুলে দিল। আমরা বলছি হ্যাঁ, আমরা পাগল হতে প্রস্তুত, আমরা পাগল হতে চাই, আর মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে প্রতিদিন একটু একটু করে আমরা রাস্তায় হাঁটতে চাই। এই রাস্তায় থাকার বার্তা নিয়ে এই সম্মেলন থেকে আমাদেরকে একটা শপথ গ্রহণ করতে হবে যে প্রতিদিন যারা পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার আসার পরে যখন পশ্চিমবাংলায় একটার পর একটা শিল্প তৈরি করেছিল, ৬৮,০০০ প্রাইমারি স্কুল তৈরি করলো, ১২,০০০ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি করলো, ৮০টি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করলো, ১২টি মেডিকেল কলেজ তৈরি করলো, ১৩টি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ তৈরি করলো। আর তৃণমূল আসার পরে ৮৩২০টি স্কুলের তালা বন্ধ করার নোটিশ ঝুলিয়ে দিল। আপনাদেরকে ঠিক করতে হবে, ওই স্কুলের তালা খুলবেন, স্কুলের গেটের বাইরে সাধারণ ছাত্রছাত্রী আর শিক্ষকের ভিড় বাড়াবেন, নাই লুটেরাদের ভিড় বাড়াবেন। ঠিক করতে হবে সাধারণ মানুষকে। আমরা প্রতিদিন লড়ছি, আর সাধারণ মানুষের লড়াইকে প্রতিদিন আমরা একটু একটু করে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি। তাই যারা শূন্য বলে কটাক্ষ করত, আর আজ থেকে ১ দশক আগে, 10 বছর আগে যারা বলতো, প্রতিদিন প্রতিনিয়ত বামপন্থীদেরকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করত, আর টিভির পর্দায় থেকে শুরু করে মোবাইলের কলার টোনে যারা বলতো প্রতিদিন আমাদের বিরুদ্ধে কথা, যে আমাকে আমার মতন থাকতে দাও, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি। ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা, আনিস খানের আন্দোলন, উত্তরকন্যা অভিযান, ইনসাফ সভা, প্রতিদিনের লড়াই, রেড ভলেন্টিয়ারের কাজ, মানুষের সঙ্গে সম্পর্ক, আজকে আর বাংলার যৌবনের কলার টোনে শোনা যায় না আমাকে আমার মতন থাকতে দাও, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি। আজকে বাংলার কলার টোনে বলছে, বাড়িয়ে দাও তোমার হাত, আমি তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, আমি তোমার পাশে থাকতে চাই। এই পাশে থাকার বার্তা নিয়েই আমাদের সম্মেলন সফল হোক, এই আহ্বান জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আচ্ছা কমরেডস, বন্ধুগণ, ধ্রুবদাকে আমাদের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এখন এই প্রকাশ্য সমাবেশে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতৃত্বরা, এবং আজকের আমাদের এই সমাবেশে আমাদের জেলার বর্তমান নেতৃত্বরা। এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের সংগঠনের অবিভক্ত জেলা কমিটির অসংখ্য প্রাক্তনীরা, ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা, এবং আমাদের শ্রমিক কৃষক ক্ষেতমজুর সহ ছাত্র যুব আন্দোলনের যারা কর্মী, যারা নেতৃত্ব, তারা উপস্থিত আছেন। और हम लोगों का माइक का आवाज जहां तक जा रहा है, आप सभी को ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে লাল সালাম। আমাদের সম্মেলন শুরু হয়েছে, शहीदों को हम लोग याद किए हैं, हम लोगों का झंडा फहराया है हम लोग। उसके बाद আমরা এই প্রকাশ্য সমাবেশে এসেছি। আমাদের কেন আমরা সম্মেলন করছি এবং এই সম্মেলনে আগামী দিনে আমাদের কাজের অভিমুখ কি হবে, দিশা কি হবে, আজ থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত আমাদের এই জেলা প্রায় ২৫৯০টা আমাদের বুথ, ১,৬০,০০০-এর কাছাকাছি আমাদের ডিওয়াইএফআই এর সদস্য সংখ্যা। 27 लोकल कमेटी हम लोगों का है। पूरा राज्य भर में हम लोगों का 670 लोकल कमेटी और 22 जिला कमेटी। সেই 22টা জেলা কমিটির মধ্যে পশ্চিম বর্ধমান জেলা কমিটি যা 27টা লোকাল কমিটিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। কোন মাটিতে আমরা আছি, কোন মাটিতে আমরা কাজ করছি, আগামী দিনে আমাদের কোন দিকে যাওয়ার দরকার। আমরা শিখেছি এই মাটিতে থেকে। কমরেড অয়নাংশু সরকার পূর্ব বর্ধমানের প্রেসিডেন্ট বসে আছেন, আমাদের রাজ্যের নেতা, ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য।
এই দুই বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অবিভক্ত বর্ধমান। মাটির নিচে কয়লা, মাটির উপরে ধান, এরই নাম বর্ধমান। আমরা সেই বর্ধমানের এই পশ্চিম অঞ্চলে আমরা যারা আছি, আমরা আমাদের শ্রমিক আন্দোলনের নেতা কর্মীদের গায়ে তেল চিটে গন্ধ, কাপড়ে কালি, পায়ে বুট জুতো, মাথার উপরে রোদ, তাদেরকে দেখে আমরা কাজ করতে শিখেছি। আমরা কাজ করতে শিখেছি আমাদের ইতিহাস, যেমন ভগৎ সিং এর, বুদ্ধদেব ভট্টাচার্যের, আমাদের ইতিহাস সুকুমার বন্দ্যোপাধ্যায়, কাকসা সুকুমার বন্দ্যোপাধ্যায়, बेंगल पेपर मिले सुकुमार बंदोपाध्याय, अंग्रेजों को खदेड़ने के लिए बेंगल पेपर मिले যে স্ট্রাইক, সেই স্ট্রাইককে ভাঙার জন্য যখন ব্রিটিশরা, কারখানার মালিকরা ধর্মঘটি শ্রমিকদের উপরে গাড়ি চালিয়ে দিতে চায়, ধর্মঘটকে ভাঙতে চায়, তখন ট্রাকের নিচে এসে যিনি প্রথম শহীদ হয়েছিলেন ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের সেই নেতা কমরেড সুকুমার ব্যানার্জি, তাদের মাটিতে আমাদের জন্ম, সেই মাটিতে আমরা কাজ করতে শিখেছি। আমরা কাজ করতে শিখেছি আমাদের ভীমরাজ তেওয়ারির লাশকে কাঁধে নিয়ে। আসানসোল জেলা হসপিটাল, আগস্ট মাস, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের সার্টিফিকেটের জন্য আন্দোলন। एक तो शेड्यूल कास्ट, एक तो शेड्यूल ट्राइब सर्टिफिकेट लेने के लिए गरीब आदमियों को एसडीओ ऑफिस में 20 बार जाना ना पड़े, ताकि सहज करो तार दाबिते ডিওয়াইএফআই আন্দোলন। যখন আসানসোল জেলটার ঠিক বাইরেটাতে গোটা বর্ধমান জেলার সেখানে সমাবেশে উপস্থিত হয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেটের সরলীকরণ করার জন্য, তখন জেলের ভিতরে ডিওয়াইএফআই এর জোনাল কমিটির সভাপতি 70টা দিন জেল খাটছে এই পশ্চিম বর্ধমানের এই বর্ধমান জেলার। আর বাইরে যখন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেটের জন্য লড়াই করছি, তখন ফোন আসছে জামুরিয়া থেকে, একটা তরতাজা ছেলে भीमराज तिवारी, उसको सिर्फ बाएं महाज के साथ होने के लिए, डिवाइफाई करने के लिए যারা দুর্নীতিবাজ, যারা কয়লা পাচার করে, যারা বালি পাচার করে, যারা জমির মাফিয়াগিরি করে, তারা আমাদের কমরেডকে গুলি করে দিল। নিয়ে এলো ভীমরাজ তিওয়ারিকে আসানসোল হসপিটাল। বাইরে ওর মা বসে আছে হসপিটালের ভেতরে চেয়ারে। ছেলেটাকে যখন গুলিবিদ্ধ অবস্থায় ভেতরে স্ট্রেচারে শুইয়েছে, কিছুক্ষণ পরে ডাক্তার ওর নাড়ি টিপে বলছে ভীমরাজ আর নেই। আমাদের কমরেডরা যখন ভেতর থেকে বাইরে বেরোচ্ছে, ভীমরাজের মা আমাদের কমরেডদের হাত ধরে বলছে ছেলেটা আমার ঠিক আছে তো? আমাদের কমরেডরা মাথা নামিয়ে বলছে কাকি কোনো চিন্তা করিস না, ছেলে ঠিক আছে, বিকেল সন্ধ্যের মধ্যে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। যখন বাড়ি ফিরেছি তখন ভীমরাজের শরীরকে কাঁধে নিয়ে বাড়ি ফিরেছি। আমরা সেই পশ্চিম বর্ধমানের ছাত্র যুবরা যারা আমরা জানি যে লড়াই করতে গেলে শহীদ হতে হয়, লড়াই করতে গেলে জেলে থাকতে হয়, লড়াই করতে গেলে ঘর ছাড়া হতে হয়, লড়াই করতে গেলে কেস খেতে হয়। বিট্টু হেমন্ত বাকার থেকে শুরু করে এই গোটা জেলা জুড়ে যারা এসএফআই ডিওয়াইএফআইয়ের কাজ করেছে, যুব আন্দোলনের কাজ করেছে, হয় জেল কেটেছে, নইলে এলাকা ছাড়া থেকেছে, নইলে ওদের চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে। লেকিন আজ भी हम लोग আমাদের ঝান্ডাটা কাঁধ থেকে
मई मास है। और 2004 में भी एक तो मई का महीना था। 20 साल पहले মানুষের সমর্থনে, মানুষের বিচারে, মানুষের ভোটে এই আসানসোল লোকসভা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে 61টা লাল ঝান্ডার এমপি দিল্লিতে বসে নিয়ে গোটা ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের জন্য কাজের অধিকারকে আইনে পরিণত করার জন্য কাজ করেছিল। নাম ছিল 100 দিনের রোজগার যোজনা। गलत किए थे? किन लोगों का लड़ाई था? পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের লড়াই ছিল। কি লড়াই ছিল? ভোট দেওয়ার অধিকার আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, কাজের অধিকার কেন থাকবে না? अरे काम नहीं पाएंगे, काम नहीं करेंगे तो बाजार में चीज खरीदेंगे कैसे? अगर पॉकेट में पैसा नहीं होगा, रोजगार नहीं होगा, তাহলে সরকারের ঘরে ট্যাক্সের টাকা যাবে কিসে? সরকারের ঘরে যদি ট্যাক্সের টাকা না যায় তাহলে আমার মিড ডে মিল চলবে কি করে? আমার রাস্তা হবে কি করে? আমার হসপিটাল কি করে হবে? আমার স্কুল কলেজ কি করে হবে? কি করে আমার 100 দিনের কাজ হবে? কি করে আমার পৌরসভাগুলোতে রাস্তাতে লাইন জ্বলবে, কলের জল হবে? কি করে হবে? कौन नहीं जानता है? किसको पता नहीं है? 20 साल पहले मई के महीना में फर्स्ट यूपीए गवर्नमेंट का सरकार बना और उसके बाद 10 दिन के अंदर 100 দিনের কাজের অধিকারটাকে আইনে পরিণত করলো। आज छोड़ दीजिए, आज 10 साल बाद 2014 साल ভারতবর্ষে মোদী সরকার, আর মোদী সরকার 2014 সালে এলো আর এসে নিয়ে 60,000 কোটি টাকা যে গ্রামীণ 100 দিনের কাজে ছিল সেই টাকাটা 33,000 কোটি টাকাতে 33,000 কোটি টাকাতে করে দিল। 60,000 কোটি টাকা বেশি না 33,000 কোটি টাকা বেশি? কোনটা বেশি? কোনটা বেশি? বিজেপি সরকারটা 100 দিনের কাজের টাকাটা কেটে দিল না? বিজেপি সরকারটা এখনকার কলিয়ারিগুলোকে বন্ধ করার জন্য একটার পর একটা নোটিশ আর টেন্ডার করলো না? এই তো আরেকটা শিবডাঙ্গা কলিয়ারি প্রোডাকশন বন্ধ ছিল। শ্রমিক সংগঠনের নেতারা শিবডাঙ্গা কলিয়ারি খোলার জন্য প্রাণপণ লড়াই করছে। সেখানে যে সমস্ত শ্রমিকরা ছিল তাদেরকে ट्रांसफर করে দিল। और वहां पर जितना पाइप था, कोयला उठाने का जितना मशीन था, सब मशीन वहां से उठाने के लिए सरकार और मैनेजमेंट आज वहां पर टेंडर कर दिया कि तुले नाओ मशीन पत्र। মাটির নিচে কয়লা নেই? কয়লা তোলা যাবে না? রানীগঞ্জে, কুলটিতে, জামুরিয়াতে, ভোলাপাড়ে, সালানপুরে, সোদপুরে, সাতরিয়াতে যদি কয়লা না মাটি থেকে তোলে, এই কয়লা থেকে যাবে তো সরকারি ভাবে, কেউ তুলবে না তো। সোনপুর বাজারে থেকে শুরু করে প্রত্যেকটা দিন এই পশ্চিম বর্ধমানের জেলাতে এক একটা কলিয়ারিতে ইতনা দিন থা সরকার বলতে থে ঠিক আছে কয়লাটা আমি তুলতে পারছি না, তোমরা অন্য কোন কন্ট্রাকচুয়ালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে, কন্ট্রাক্টরের মাধ্যমে কয়লাটা তোলো, बेचबो आमी। देश का सरकार ये बात बोलता था। आज दिल्ली का पार्लियामेंट में लाल झंडे का संख्या कम है। आज के पश्चिम बर्धमाने बुके दाঁড়িয়ে এই ভারতবর্ষের সরকার, এই বিজেপি রোগিণী মিত্র পালরা, এই শুভেন্দু সুকান্তরা এরা আজকে বলছে যে না, ইসিএল, বিসিসিএল, কোল মাইন্স আজকে এরা ডিসিশন করবে যে কয়লা আমি মাটির তলা থেকে তুলবও না, বেচবও না। তাহলে তুমি তুলবে না, তুমি বেচবে না, তাহলে কয়লা শিল্পে যে শ্রমিকরা কাজ করছিল তারা কোথায় যাবে? কোথায় যাবে? একটা সরকার গঠন হয়েছিল, যারা সরকার গঠনের 15 দিনে গ্রামীণ 100 দিনের কাজকে গ্যারান্টি করেছিল। আর 2024 যখন মোदी तीसरा बार सरकार का गठन किए, तार 1
পাঠিয়ে দিল যে 1 সপ্তাহের মধ্যে এই ডিপার্টমেন্টগুলোকে বন্ধ করে দিতে হবে। কথা আছে অগ্নিমিত্রা পালের মুখে, কথা আছে শুভেন্দু অধিকারীর মুখে, কথা আছে সুকান্ত মজুমদারের মুখে, কথা আছে কুলটির এমএলএ ডাক্তার বাবুর মুখে, কথা আছে এই পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষের মুখে। নেই নেই, থাকতে পারে না। আর এদের বিরুদ্ধে না তো মলয় ঘটক লড়বে, আর না তো কোন তৃণমূলের নরেন চক্রবর্তীরা লড়বে। अरे हिंदी में कहावत है, जिसका खुद का घर शीशे का होता है वो दूसरों का घर में कभी पत्थर नहीं फेंकते हैं। আমরা কোথায় যাব? পশ্চিম বর্ধমানের বেকার ছেলেমেয়েরা কোথায় যাবে? পশ্চিম বর্ধমানের ব্রেন আজকে টোটো কিনতে বাধ্য হচ্ছে। পশ্চিম বর্ধমানের এমবিএ করা, বিবিএ করা, ম্যানেজমেন্ট পড়া, ইঞ্জিনিয়ারিং করা, গ্রাজুয়েশন করা, এমএ বিএড করা ছেলেপুলেরা আজকে টোটো কিনতে বাধ্য হচ্ছে। টোটো कौन टोटो चलवाएगा और कौन टोटो में चढ़ेगा, इसका कंपटीशन है। ছোট দোকান চলছে না, ফাস্টফুডের দোকান চলছে না, একটা কাজের জায়গায় কাজ করছিল সে পয়সায় সংসার চলছে না, দিনে রাতে দুটো করে কাজ করতে হচ্ছে। কতক্ষণ কাজ করতে হয় কেউ জানে না। যত ছোট কারখানা ফ্যাক্টরি আছে সেই কারখানা ফ্যাক্টরি গুলোতে এতদিন লাল ঝান্ডা লড়েছে, ছাত্র যুবদের আন্দোলন ছিল, 8 ঘন্টার কাজ ছিল। और आज भारतवर्ष में श्रम कोड बिल के नाते ये लोग बोल रहा है कि श्रमिक 8 घंटार काज करबे ना, श्रमिक 14 घंटा 16 घंटा काज करबे। कोई कोई हम लोगों को बोलता है कि अरे बाबा তোমরা ডিওয়াইএফআই তোমরা কি করছো? আমরা বামপন্থার কথা বলছি। আমরা বলছি গোটা দেশটা যদি বামপন্থী নীতি আদর্শে পলিসিতে চলে তাহলে আমাদের বাড়ির ব্রেনগুলো, মেধাগুলো, লেখাপড়ায় যারা ভালো তারা স্কুল কলেজ অফিস আদালতে চেয়ারে বসবে। যারা লেখাপড়ায় ভালো নয়, স্কুল কলেজের গন্ডি পার হতে পারছে না, তারা নিজেদের গতর 8 ঘন্টা খাটাবে, সংসার চালানোর পয়সা পাবে, সরকারের ঘরে ট্যাক্সের টাকা দেবে, সরকার চলবে। কিন্তু সরকার কি করছে? তৃণমূল बीजेपी पार्टीটা কি করছে? नहीं पूछिएगा सवाल कि इतना स्पॉन्ज आयरन का कारखाना है, কেন এত পলিউশন, কেন পলিউশন ডিপার্টমেন্টে গাড়ি নিয়ে গোটায় ঘুরে বেড়াচ্ছে পশ্চিম বর্ধমানে, অথচ একটা কারখানার গেটে, একটা কারখানার মাথাতে একটা পলিউশনের মেশিন, তারা সেই মেশিনটা ঠিকঠাক আছে কিনা তার কোনো রিপোর্ট দিতে পারছে না। জিজ্ঞেস করবেন না কেন পশ্চিম বর্ধমানের लेबर যে ডিপার্টমেন্টটা আছে, যে শ্রম দপ্তরটা আছে, उन लोगों से क्यों नहीं पूछिएगा कि পশ্চিম বর্ধমানে কত বেকার ছেলে মেয়েরা আছে যারা সেখানে কাজ করছে, অথচ তারা নিজেদের বেতন, নিজেদের বোনাস, নিজেদের ছুটি, আর যেদিনকে নিজে কাজ করতে পারবে না সেদিনকে তাদের পয়সাটা কি হবে? সব চুপ আছে। लेकिन टीवी खोलिए, अरे बाप रे, कोई तृणमूल वाला विधायक है तो कोई भाजपा वाला विधायक है, कोई हिंदू वाला विधायक है तो कोई मुसलमान वाला विधायक है। কেউ মুসলমানদের এমপি আছে, এমএলএ আছে, কেউ হিন্দুদের এমএলএ আর এমপি আছে। বেরোজগার নौजवानों के लिए कोई एमएलए एमपी नहीं है। গায়ে থাকি, ছাগলের লড়াই দেখেছি, দূর থেকে ইয়া সিংওয়ালা ছাগল দুটো দুজনের দিকে দৌড়ে আসে, কিন্তু সামনে এসে একে অপরকে এমন ভাবে মারে না যে সিংটা ভেঙে দেয়, ওর সিংটা ভেঙে দেয়, দুজনের মুখ সুঙ্গাসুঙ্গি করে পালিয়ে যায়। তৃণমূল আর বিজেপি
আজকে গোটা পশ্চিমবঙ্গটাকে, পশ্চিম বর্ধমানটাকে শ্মশানে পরিণত করছে। किसके पास जाएंगे आप लोग? किसके पास? कौन सुनेगा अर्जी? अंधी और बहरी नगरी में कौन देगा इंसाफ? कौन देगा? 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল, 22 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষার রেজাল্ট শিট কার কাছে আছে কেউ জানে না। কলকাতার রাস্তায় দিনের পর দিন বসে আছে যে কি হবে আমার চাকরি। পশ্চিমবঙ্গের সরকারটা, স্কুল সার্ভিস কমিশনটা যদি সে ঘুষ না নিত, আপনি ঘুষ দেবার জায়গা পেতেন? ঠিক আছে, কেউ সাদা খাতা জমা দিয়েছে, কেউ সাদা খাতা জমা, তুমি ফেল করিয়ে দিতে পারতে তো। তোমাকে সাদা খাতা জমা দিয়েছে, টাকা পাস করিয়ে চাকরি দেবার কি প্রয়োজন ছিল? তুমি যদি ঘুষ না নিতে, আমি তো ঘুষ দিতে পারতাম না। তুমি যদি 2 নম্বরই না করতে, তাহলে তো যোগ্য অযোগ্যের প্রশ্ন আসতো না। তাহলে দোষটা কার? কার দোষ? পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের দোষ। কার কাছে যাবেন ন্যায় মাংনে কে লিয়ে? পুলিশ, এক অংশের পুলিশ আছে দিদিমণির বাড়িতে খিচুড়ি সার থেকে শুরু করে এখন থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে টেবিলের তলায় ঢুকে যায়, এর বাইরে এদের কোনো কাজ নেই। আর একটা কাজ আছে একটা অংশের, তার नाम হলো सीपीबीएफ। यहाँ से जाइए कल्ला मोड़ तक ऐसे सीना तान कर खड़े रहते हैं, लगता है आईएएस और आईपीएस का बेटा खड़ा होकर है। एमन दाड़िए थके टोटो वाला जीना हराम कर दिया इन लोगों ने, पिकअप वैन वाला, ये सीपीबीएफ पुलिस वाला, उन लोगों का जीना हराम कर दिया है। बाइक वाला उसका भी। लेकिन देखिए, ओवरलोडेड कोयले का ट्रक जाए या ओवरलोडेड बालू का ट्रक जाए, পুলিশের কোনো ভূমিকা নেই। তখন শুধু হাতটা বাড়িয়ে দেবে, গান্ধীজি চলে আসবে, পকেটে ঢুকে যাবে, আর পুলিশ পিছন দিকে ঘুরে থাকবে। নেই পশ্চিম বর্ধমানে কমিশনারেট? नहीं पता है उन लोगों को? যে সিভিক পুলিশরা আজকে প্রত্যেকটা দিন যারা রাস্তায় চলছে তাদেরকে কি করে অত্যাচার করছে? আরে কি আছে সিভিক পুলিশগুলো? না তো নিয়োগের পত্র আছে, না তো পার্মানেন্ট চাকরি আছে, না তো 26,000 এর বেতন আছে, আর না তো রিটায়ারমেন্ট হয়ে গেলে পেনশন আছে। যাও জিজ্ঞেস করে নাও পাড়াতে সিভিক ভলেন্টিয়ারদেরকে। हिंदी में कहावत है, डुबके को तिनके का सहारा होता है। आरजीकर 100 दिनेर काजे लूट, 26,000 চাকরি দুর্নীতি, গোটা এলাকা জুড়ে জমি বালি কয়লা মাফিয়াদের দৌরাত্ম, জমিগুলোকে বেচে দিচ্ছে বিএলআরওকে বগলে দাবিয়ে, বস্তিগুলোকে উচ্ছেদ করে দিচ্ছে। ये जो सरकार है मोदी और ममता का, आज नहीं तो कल डूबेगा। लेकिन तुमको पकड़कर अगर तिनके का सहारा से वो लोग बचना चाहते हैं, तो এই তৃণমূলের পোষা যারা গুন্ডা বাহিনীর হয়ে কাজ করে সিপিবিএফ আর পুলিশ, আমরা তাদেরকে বলছি ও তো ডুববেই ভাই, তোমাদেরকে নিয়ে ডুববে। শুধু শুধু পাবলিকের মার খাবার জন্য পিঠে তেল দিও না, দিও না। মানুষ মানুষ বেকার ছেলেমেয়েরা, আমরা এই পশ্চিম বর্ধমানে এতটা অংশ, 2590টা বুথ আমাদের, এক একটা বুথে যদি 1000 ভোটার যদি, তাহলে তার 60% যুবক। हम लोग काम करना चाहते हैं। আমরা আমাদের গঠন সরকার গঠনে আর সরকারকে সাহায্য করতে আর দেশ গঠনের কাজে লাগাতে চাইছি। किंतु मेरा श्रम खरीदेगा कौन? पूछिए सवाल कोई मुटिया मजदूर से, पूछिए कि आप कब से बोरा ढोते हैं, कब से? आलूर बस्ता तोले तो गोटा शरीरटा आलूर हलुद धुलोते भरे जाए, आटार बस्ता तोले तो गोटा शरीरटा सादा হয়ে যায়, ईट बोले तो गोटा शरीरटा लाल হয়ে যায়। কতদিন? যতদিন গায়ে শক্তি থাকবে ততদিন না। जिस दिन
आंखों का सामने रोशनी और नहीं आएगा। जिस दिन हाथे আর কাজ করতে পারবে না, যেদিনকে নিজের শরীর আর সাথ দেবে না, সেদিন তার কি হবে? বিডিও, এসডিও, ব্যুরো চেয়ারম্যান, আসানসোল কর্পোরেশন, দুর্গাপুর কর্পোরেশন, তার মেয়র, ডেপুটি মেয়র, এতগুলো এমএলএ, মিনিস্টার, এতগুলো এমপি, যারা সব আছে, पूछिए सवाल কি করবেন এদের হয়ে? कोई जवाब नहीं है इन लोगों के पास। क्यों? क्योंकि जो लोग धर्म के नाम पर राजनीति करना चाहते हैं और इस राजनीति में अपना रोटी सेकना चाहते हैं, তারা বেকার ছেলে মেয়েদের কাজ, তাদের স্থায়ী কাজ আর তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে কথা বলে না। হ্যাঁ, আমাদের কাজ, আমাদের কথা আরো তীব্র হবে, আমাদের লড়াই আরো তীব্র হবে। সুকুমার ব্যানার্জি, সলিল ভট্টাচার্য, ভীমরাজ তেওয়ারি, ভগৎ সিংরা আমাদেরকে শিখিয়ে গেছে সমাজতন্ত্রের পক্ষে লড়তে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে, ভাইচারার জন্য লড়তে হবে, লড়তে হবে মানুষের জন্য। যে মানুষ পেটে ভাত চায়, যে মানুষ হাতে দুটো কাজ চায়, যে মানুষ একসাথে থাকতে চায়, যে মানুষ এই পশ্চিম বর্ধমানের এই এলাকাতে, এই ভারতবর্ষে যারা একসাথে বেঁচে থাকতে চায়, তাদের জন্য লড়তে হবে। তাই সেই লড়াইয়ে সবাইকে একসাথে থেকেই আমাদেরকে লড়াইয়ে জিততে হবে। তাই আমাদের শুধু সম্মেলনকে সামনে রেখে সমাবেশ মানে ভেতর ঘরের কমিটি নির্বাচন নয়। আমাদের সম্মেলন মানে গোটা পশ্চিম বর্ধমান জুড়ে নতুন করে কারখানা খোলা, সঠিক নিয়োগ নীতির মাধ্যমে তাদের চাকরিকে গ্যারান্টি করা, এই গোটা পশ্চিম বর্ধমানে লুট, দুর্নীতি, চুরিকে বন্ধ করা, আর তার জন্য গোটা রাজ্যের, গোটা জেলার সাধারণ মানুষকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে শপথ, সেই শপথই আগামীকাল পর্যন্ত সম্মেলনে নেওয়া হবে। হ্যাঁ, যারা নেতৃত্ব নির্বাচিত হবেন তারা আসবেন, রাস্তায় বেরোবেন, আবার আপনার কাছে যাবে, বুথে যাবে, ইউনিটে যাবে, গাঁয়ে যাবে, ওয়ার্ডে যাবে। আমাদের কাজ হলো আমাদের হাতটা শক্ত করে ধরা, আর সেই শক্ত হাত ধরে নিয়ে সামনের দিকে গোটা দেশ, গোটা রাজ্য এবং আমাদের জেলাকে, আমাদের পেটকে, আমাদের হাতের কাজকে বাঁচানোর লড়াই। তাই আমরা বলেছি, বিভাজন রুখে দাও, রুটি রুজির লড়াই করো। সেই রুটি রুজির লড়াইয়ে সবাই মিলে একসাথে থাকার আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইফাই জিন্দাবাদ। কংগ্রেস বন্ধুগণ,